কোনো সমস্যা হয়েছিল নাকি? স্লাইড শেয়ারিং হ্যাজ টার্নড অফ। ও, এবার তাহলে আবার বলি, হ্যাঁ? আমল শরীফের কথা বলতে আমল শরীফ অনেক নাস্তিক বলে গালিগালাজ করেন। কিন্তু উনি মানবতাবাদী, মানুষের প্রতি গভীর দেন দেন মগ্ন ছিল লোকটা। এমন আমল শরীফ প্রচন্ড পরিমাণে সৎলোক ছিলেন। ঠিক আছে? তিনি তার দেহটা পর্যন্ত মৃত্যুর পর তিনি তার দেহটা মেডিকেলের জন্য ঢাকা মেডিকেল কলেজকে ডিএমসি কে দান করে গেছেন। দেহটা দান করে গেছেন। হ্যাঁ, আমল শরীফ নিয়ে অত বেশি আসে না। তিনি মূলত বাংলা সাহিত্যের একজন বিখ্যাত সম্পাদনা করেছেন। লিখেন নাই। লাইলি মজনু লিখেছে আপনারা জানেন, সেটা হচ্ছে গিয়ে লাইলি মজনু লিখেছেন কে? আপনারা সবাই জানেন, দৌলতউদ্দিন বাহরাম খান। তিনি বইটা সম্পাদনা করেছেন। আমরা যে লাইলি মজনু বইটা লিখি, ওই বইটা সম্পাদনা করেছেন আমল শরীফ। তাহলে একটা বই লেখা সম্পাদনা একটা পার্থক্য কোথায়? লেখাটা দেখেন 1500 সালে লেখা, তাহলে নিশ্চয়ই ওই লেখাটা আমরা অতটা বুঝি না। তখন ওই বইটাকে সহজ করে যিনি উপস্থাপন করেন, সহজ করে উপস্থাপন করেন, পাশাপাশি হচ্ছে ওই বইটা একটু ব্যাখ্যা দেন, তখন ওই বইটাকে বলা সম্পাদনা করা। তাহলে ওই বইটাকে লাইলি মজনু বইটাকে সহজ করে উত্থাপন করেছেন, সহজ সহজ করে উপস্থাপন করেছেন, বইটার ব্যাখ্যা দিয়েছেন, বইটার মধ্যে যে সুফিজম বোঝানো হয়েছে সেই সুফিজমের ব্যাখ্যা দিয়েছেন। এই সব বিস্তারিত করে যে বইটা লেখা হয় সেই বইটাকে বলা হয় কি সম্পাদিত করা। যেহেতু উনি বাংলা বিভাগের একজন গবেষক ছিলেন, তাহলে উনি কি করেছেন? উনি এগুলো হচ্ছে সম্পাদন করেছেন। ঠিক আছে? এগুলো সব তিনি কি করেছেন? সম্পাদনা করেছেন আমল শরীফ। তাই আমল শরীফ নিয়ে আমরা বেশি বলবো না। আমরা শুধু আমল শরীফের চিন্তা, একটা কথা মনে রাখবেন, আমল শরীফের চিন্তা বেশি কথা বলবেন। এদেশে যা তিনি আমল শরীফের চিন্তা, চিন্তা যতগুলো আছে আমল শরীফ, বিচিত্র চিন্তা আমল শরীফ, সাহিত্য সংস্কৃতি চিন্তা আমল শরীফ। আর দেখেন কোথায় চিন্তা আছে, স্বদেশ চিন্তা আমল শরীফ, আমল শরীফ। তবে আমল শরীফ যদি আপনার পড়তেই মনে চায়, পড়বেন। আমরা বাংলা স্টুডেন্ট এই বইটা পড়ি, বাংলা বাংলা সাহিত্য। আমাদের বাংলা স্টুডেন্ট এই বইটা পড়ি। আর একটা আছে আমরা যে বই না, গুপ্ত বংশ, মৌর্য বংশ, পাল বংশ, শাল বংশ এবং খলজি ইত্যাদি, মোহাম্মদ বখতিয়ার খলজি। এই যে প্রাচীন বাংলার যে ইতিহাস আছে, প্রাচীন বাংলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বইয়ের নাম হচ্ছে এটা বাংলা বাঙালি বাঙালিত্ব। তাহলে বাংলা বাঙালি বাঙালিত্বের বিষয়বস্তু কি? প্রাচীন বাংলার ইতিহাস, মৌর্য বংশের ইতিহাস, গুপ্ত বংশের ইতিহাস, পাল বংশের ইতিহাস, মাছরাঙার ইতিহাস, সেন বংশের ইতিহাস, এগুলো সব মুসলমানদের আগমনের ইতিহাস। এই সমস্ত কিছু নিয়ে যে বই, সেই বইটার নাম হচ্ছে বাংলা বাঙালি বাঙালিত্ব। তো এগুলো নিয়ে যে বই, সেই বইটার নাম হচ্ছে বাংলা বাঙালি বাঙালিত্ব। তাহলে এটা পারবেন। আর এটা হচ্ছে বাঙালি বাংলা সাহিত্য। এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যে বলা আছে কিভাবে আমাদের চর্চা আসলো, কিভাবে আমাদের মধ্যযুগের সাহিত্য আসলো। এটা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টের পড়া। আর এটা সকল ডিপার্টমেন্টে এটা পড়া হয়। বিশেষ করে এটা বলেন তো দেখি, আমি বুঝতে পারবো তাহলে আপনারা বিষয়টা বুঝছেন কিনা। বলেন তো দেখি, বাংলা বাঙালি বাঙালিত্ব এটা বাংলা সাহিত্যের স্টুডেন্টের জন্য বেশি দরকার এক, নাকি ইতিহাসের ছাত্রের জন্য বেশি দরকার দুই? কোনটা অ্যান্সার দুই? এই তো বুঝে গেছেন। তাহলে এই দুটো বই পড়েন, তার এই দুটো বই বেশি গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো তার নিষ্প্রয়োজন। নীলিমা ইব্রাহিম, এটা খুব ইম্পর্টেন্ট। নীলিমা ইব্রাহিম তার ডক্টর ছিলেন, উনিও ডক্টর, ওনার হাজবেন্ডও ডক্টর ছিলেন। তাহলে দেখুন, একজন নাম হচ্ছে ডক্টর কি? নীলিমা, নীল যোগ ইমান বা নীলিমা। আবার নামের মধ্যে আছে কি? ইব্রাহিম। তাহলে বুঝতে হবে উনি ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী হিন্দু, আর উনি ছিলেন একজন মুসলমান। তাহলে ডক্টর নীলিমা রয় ছিলেন, এই রয় কিন্তু বিবাহ করেছেন একজন মুসলমানকে, ডক্টর ইব্রাহিমকে। এখন এই নীলিমা ইব্রাহিমের হাজবেন্ডকে আপনারা মনে হয় ইতিমধ্যে কেউ না কেউ চিনে ফেলেছেন। কেউ কি চিনেছেন বলেন তো দেখি? নীলিমা ইব্রাহিমের হাজবেন্ড একজন বিখ্যাত ব্যক্তি, উনি একজন বিখ্যাত ডাক্তার, ওনার নামে একটা বিখ্যাত হসপিটাল আছে বাংলাদেশে। আরো সহজ করে দেই, ইব্রাহিম বার্ডে হসপিটাল। হ্যাঁ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল আসলে নাম যেটা, বার্ডে হসপিটাল আছে ওনার নামে। বার্ডে হসপিটাল হচ্ছে এই ইব্রাহিমের প্রতিষ্ঠিত, ডাক্তার ইব্রাহিমের প্রতিষ্ঠিত। ওনারা হচ্ছে হাজবেন্ড আর ওয়াইফ, ডক্টর নীলিমা ইব্রাহিম। তাহলে ওনার হাজবেন্ড ডক্টর, উনিও ডক্টর। উনি যেহেতু ডক্টর, তাই উনাকে একটা দায়িত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। দেখুন, দেশটা স্বাধীন হলো, অনেকগুলো 2 লক্ষ মা বোনকে নির্যাতিত হলো, সেই মেয়েগুলোকে নিয়ে নিয়ে আসা হলো, মহিলা পুনর্বাসন বোর্ড করা হলো। তাহলে মহিলা পুনর্বাসন বোর্ড যেহেতু মেয়েগুলো বেশিরভাগ নির্যাতিত, তাদের জন্য নিশ্চয়ই একটা ডক্টর লাগবে, যে ডক্টর তাদেরকে ভালোবাসবে, বাঁকাচুকে দেখবে না, এবং তাদেরকে কি করবে? সহায়তা দিবে। অনেকের গর্ভে বাচ্চা কাচ্চা আছে, সেই ডেলিভারি ক্ষেত্রে সহায়তা করবে। তখন যে মহিলা পুনর্বাসন বোর্ড করা হলো, ওই বোর্ডের চেয়ারম্যান করা হলো আওয়ামী লীগের সাবেক নেতা ডক্টর শাহেদা চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহেদা চৌধুরী। তাকে ওটা করা হলো চেয়ারম্যান। একটা সহকারী, এই শাহেদা চৌধুরী সহকারী করা হলো ডক্টর নীলিমা ইব্রাহিমকে। তাহলে ওনাদের কি করা হলো? এই পুনর্বাসন বোর্ড, মহিলা পুনর্বাসন বোর্ড, এই নির্যাতিত নারী পুনর্বাসন বোর্ডে উনি দায়িত্ব ছিলেন। তাহলে উনি নিশ্চয়ই অনেকগুলো বীরাঙ্গনার সাথে উনি মিশেছেন, অনেক বীরাঙ্গনার সাথে উনি মিশেছেন। মিশার ফলে এই বীরাঙ্গনার উপর কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, সেসব তিনি এই বীরাঙ্গনাদের কাছ থেকে শুনেছেন। এই বীরাঙ্গনাদের কাছ থেকে শুনে তিনি 11টা গল্প লিপিবদ্ধ করেছেন, 11টা কাহিনী, নির্মম কাহিনী লিপিবদ্ধ করেছেন। সেই তার বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা যে বই, সেই বইয়ের নামে আমি বীরাঙ্গনা বলছি। তাহলে আপনারা একটু আইডিয়া করে বলুন, আমি বীরাঙ্গনা বলছি এটা কত পার্সেন্ট অথেন্টিক বই? আপনারা একটু একটা অ্যান্সার আমি দেখতে চাই। আবার দুই একজন আছে যারা পাকিস্তানকে ভালোবাসে বেশি, ব্যাপক ভালোবাসে, বাংলাদেশের চাইতে বেশি। তাদের আবার এই আমি বীরাঙ্গনা বলছি এসব কথা শুনলে কষ্ট লাগে, গাজলে। এরকম কিছু মানুষ আছে এদেশে। এদেশে মাসাবি চাইতে বাবর আজমের জনপ্রিয়তা বেশি। তখন অবাক লাগে, কোন দেশে আছি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমি বীরাঙ্গনা বলছি, আমি বীরাঙ্গনা বলছি। তাহলে এটা তার খুব ইম্পর্টেন্ট, নীলিমা ইব্রাহিমের এটাই মূলত বারবার আসে, এবং এটা তার অথেন্টিক একটি ঘটনা, 100% অথেন্টিক ঘটনা। পুরোটাই তিনি যা শুনেছেন তাই শুধু তিনি সুন্দর করে তুলেছেন। আর বিশ্বতকের মেয়ে, এটা ইম্পর্টেন্ট। এই দুটো বললে চলে, নীলিমা ইব্রাহিমের আর বেশি পড়তে হয় না। আর কিছু আপনার নীলিমা ইব্রাহিমের পড়তে হবে না। তারপর যদি আপনার মন চায়, যার যার ইচ্ছা, কে কাকে লাইক করবে সজীব না করেন, আপনি একদম ভালোবেসে পাকিস্তানের ছাত্রা লাগাই দেন, আমার কোনো দুঃখ নাই ভাই। আপনার সাথে এখানে আমার সম্পর্ক ছোট, খুব ছোট। অ্যাথেক্সিসিটি আর কি বলবো, ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসতে না করছেন জানি, আপনারা এখানে দুজন থাকবেন ভাই, সারা বাংলাদেশে আছে 20%, 25%, এখানে তো 2-4% থাকবেনই। সেটা দুঃখ করার কি আছে? ঠিক আছে, আসুন। তাহলে আমরা এই ডক্টর নীলিমা ইব্রাহিমের কথা বলছিলাম, ডক্টর নীলিমা ইব্রাহিমের কথা বলছিলাম। তার দুই যে রন আলো নেই, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, তাহলে সেই হিসাবে এটা পাবেন না। নীলিমা ইব্রাহিম আত্মজীবনীটা খুব সুন্দর। যেহেতু তাদের ধর্ম চেঞ্জ করে তারা বিয়ে করেছে, অনেক দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে তাদের জীবন গিয়েছে, এই জন্য তাদের এই আত্মজীবনীটা খুব ইম্পর্টেন্ট নীলিমা ইব্রাহিমের। ঠিক আছে? বিন্দু বিসর্গ ডক্টর নীলিমা ইব্রাহিম। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু পড়ে ফেললাম, এর মধ্যে দুইটা দেখি আপনাদের মনে আছে কিনা। বন্ধু দেখি, বঙ্গবন্ধু সভাপতি হয়েছিল কত সালে? সভাপতি হয়েছিল 53 না 66? 66, ওকে। এরপর সৈয়দ আলী হাসান, সৈয়দ আলী হাসান আমরা চলে আসি। সৈয়দ আলী হাসানের জন্য উনি খুব বঙ্গবন্ধুর সময় ঘনিষ্ঠ ছিলেন। সৈয়দ আলী হাসানের বৈশিষ্ট্য হচ্ছে উনি শিক্ষাবিদ। যদি আপনি বলেন সৈয়দ আলী হাসান সম্পর্কে একটা কিছু বলেন, শিক্ষাবিদ উনি। 5টা ইউনিভার্সিটিতে উনি টিচার ছিলেন। উনি ইউটি ইউনিভার্সিটি টিচার ছিলেন, তাও 5টার। পাকিস্তান আমলে শুরু হয়েছে। পাকিস্তান আমলে লাহোরে তিনি ইউনিভার্সিটি টিচার ছিলেন। এটা ছিলেন লাহোরে তিনি ইউনিভার্সিটি টিচার। এরপর তিনি রাজশাহী ইউনিভার্সিটি টিচার ছিলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার ছিলেন, চট্টগ্রাম ইউনিভার্সিটি টিচার ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন। অর্থাৎ এই সৈয়দ আলী হাসান একমাত্র ব্যক্তি যিনি 5টা বিশ্ববিদ্যালয়ে কি ছিলেন? টিচার। এর মধ্যে রাজা ছিলেন, রাজা রাজা মানে হচ্ছে রাজশাহী আর জাহাঙ্গীরনগর, এই দুটো তিনি ভিসি ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন। তাহলে বুঝতে পারছেন সৈয়দ আলী হাসান কত মেধাবী লোক ছিলেন। তাহলে যিনি 5 ইউনিভার্সিটি টিচার ছিলেন, 2টা ইউনিভার্সিটি চ্যান্সেলর ছিলেন, পরবর্তীতে সরকার তাকে কি বানাই দিল জানেন? পরবর্তী সরকার তাকে শিক্ষা উপদেষ্টা বানাই দিল। এর সাথে সময় তিনি শিক্ষা উপদেষ্টা হয়ে গেলেন। শিক্ষা উপদেষ্টা বলতে আমরা বুঝি শিক্ষামন্ত্রী সমান পদমর্যাদা। শিক্ষামন্ত্রী সমান তিনি পদমর্যাদা হয়ে গেলেন। তিনি কিন্তু বাংলা সাহিত্যের, বাংলা আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতের কি করেছেন? সেই জাতীয় সঙ্গীতে তিনি আমার সোনার বাংলা লিখেছেন। ঠিক আছে? আমার সোনার বাংলা তিনি লিখেছেন।
আমরা যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন সৈয়দ আলী হাসানের একটা কবিতা ছিল, আমার পূর্ব বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারে তোমার অনেক পাতার ঘনিষ্ঠতা একটি প্রকার নিকুঞ্জ, সর্বরাতলের মতো কালকে মেঘের সঞ্চয়ের মতো বিমুগ্ধ বেদনা শুনতি, তুমি আমার পূর্ব বাংলা পুলকিত সচ্ছলতা এই প্রকার নিকুঞ্জ। আপনারা কি আমার পূর্ব বাংলা সৈয়দ আলী হাসানের আমার পূর্ব বাংলা কবিতা শুনেছেন কখনো? হ্যাঁ, একক সন্ধ্যায় বসন্ত কাব্যগ্রন্থ থেকে শুনেন নাই না? আচ্ছা, ওই আমার পূর্ব বাংলা কবিতা নেওয়া হয়েছিল একক সন্ধ্যায় বসন্ত। এই জন্যই বিভিন্ন পরীক্ষায় দেখবেন এই আমার পূর্ব বাংলা একক সন্ধ্যায় বসন্ত এটা কিন্তু আসে। আমার পূর্ব বাংলা কবিতাটি এটাও আসে কার, সৈয়দ আলী হাসানের একক সন্ধ্যায় বসন্ত এটাও আসে। কেন আসে? কারণ ওই যে বিভিন্ন পরীক্ষায় আগে এটা আসতো, সেই জন্য এটা এখনো গুরুত্বপূর্ণ একক সন্ধ্যায় বসন্ত। আর অনেক আকাশ এটা বাচ্চাদের একটা কাব্যগ্রন্থ, এটার মধ্যে আসে অনেক আকাশ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা, কখনো মেঘ যেখানে অনেক হাসি খুশি ভরা তারা। আর একটা কবিতা আছে কখনো মেঘ, সেই কখনো মেঘ কবিতাটা উচ্চ বাচ্চাদের জন্য ওটা মাঝে মাঝে আসে। এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা একটু পড়েন, বাকিগুলো লাগে না। আর সবচেয়ে বেশি আসে আলী হাসান, সৈয়দ আলী হাসান এসে আমার সোনার বাংলা কবিতা কি করেছেন, অনুবাদ করেছেন, এটাই বিশেষ। তাহলে একটু জিজ্ঞাসা করবো একক সন্ধ্যায় বসন্ত এটা কার, সৈয়দ আলী হাসানের, মনে রাখেন তাহলে হবে। সৈয়দ আলী হাসান অনেকগুলো বই সম্পাদনা করেছেন, এগুলো কিন্তু সব সম্পাদনা। আমি আগেও বলছি সম্পাদিত বইগুলো যে বইগুলো ব্যাখ্যা করে তৈরি করা হয় সেগুলো হচ্ছে সম্পাদনা। পদাবতে লিখেছেন সব কবিতা মুখস্থ, তো কবিতা অনেক মুখস্থ ভাইয়া, কবিতা চরণ মুখস্থ কম হলো 3000, অনেক কবিতা জীবনে মুখস্থ করেছি। সব মিলে দিলে 1003 হবে চরণ মুখস্থ। যাক, এই যে পদাবতী এটা হচ্ছে আলালের কবিতা, কিন্তু এই আলালের কাব্যটা যখন মধ্যযুগে লেখা, আধুনিক যুগে মানুষ আমাদের শুনতে কষ্ট হয়, বুঝতে কষ্ট হয়, তখন এই সৈয়দ আলী হাসান এটাকে সহজ করে সম্পাদনা করেছেন। এটা হচ্ছে সম্পাদিত গ্রন্থ, সম্পাদিত গ্রন্থ। আর আলী হোসেন এই যে কখন আকাশ শিশুতোষ রচনা এটা আসে, এটা আসে, এটা একটু পড়বেন। আর হচ্ছে একক সন্ধ্যায় বসন্ত এই দুটো পড়বেন। ফুটমের কবিতা ইডিপাস, এখানে আর কোনো কিছু পড়ার দরকার নাই, একদম নিষ্প্রয়োজন জিনিস। সৈয়দ আলী হাসান তাহলে